This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোয়ালপুকুরে পুলিশকে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, পলাতক আসামি নিজেই গুলি চালিয়েছে দাবি আইজি উত্তরবঙ্গের। বড় খবর, পলাতক আসামি নিজেই গুলি চালিয়েছে দাবি আইজি উত্তরবঙ্গের। কম্বলের মধ্যেই আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল, জেল থেকে আগ্নেয়াস্ত্র এনেছিল নাকি আদালতে কেউ দিয়েছিল খতিয়ে দেখা হবে, জানিয়েছেন আইজি উত্তরবঙ্গ রাজেশ যাদব। ये जो जब लौट रहा था तो सडनली जो अक्यूज्ड है उसी ने सडनली वो कहाँ से उसको आर्म्स मिला, हम लोग उस पर इंक्वायरी कर रहे हैं और ही वाज हाइडिंग दैट वेपन इनसाइड हिज ब्लैंकेट। तो सडनली मतलब हमारे जो एस्कॉर्ट पार्टी को उसने बोला कि उसको मतलब ही वांट टू यूज द अटेंड द नेचर्स कॉल करने के बहाने उसने सडनली अभी हमको जो पता लगा है 3 राउंड फायर है, वो अकेला ही था, अकेला ही भागा, पैदल भागा। करेक्शनल होम से आर्म्स आया या कोर्ट में कोर्ट के प्रोटेक्शन के समय उसके पास आया है, उसके ऊपर हम लोग ऑलरेडी इन्वेस्टिगेशन कर रहे हैं। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রসেনজিৎ। আদালতে গেল নির্বিঘ্নে, ফেরার সময় এই কাণ্ড, তাহলে প্রশ্ন উঠছে আদালত চত্বরেই কি এই বন্দুকটা কেউ হাতে দিয়ে দিয়েছিল? যদি সেটা হয়েও থাকে কিংবা নাও হয়ে থাকে, তা সত্ত্বেও পুলিশি হেফাজতে দিচ্ছিল, পুলিশের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠবে না? একদম, দেখো নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বড় ল্যাপসেস এই ঘটনাকে সামনে এনে দিল। পরপর 3 বার উত্তরবঙ্গে গুলি চললো। প্রথমবার মালদায় তৃণমূলের নেতার মৃত্যু হলো, তারপর আবার গুলি চললো, সেখানে তৃণমূলের এক নেতা আহত হলো না, আর এবার আবার গুলি চললো, এবার পুলিশ কর্মীরা আহত হলেন। কখন হলেন? যখন তারা এক বন্দিকে নিয়ে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে বলা হচ্ছিল যে বাইরে থেকে কেউ বা কারা ট্র্যাক করে তার পেছন পেছন আসে, ওই প্রিজন ভ্যানের পেছন পেছন আসে এবং অভিযুক্ত এই সাজ্জাদ আলম তাকে নিয়ে চলে যায়। সে প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়েছিল এবং সেই সময় সে পুলিশকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালায়। কিন্তু প্রাথমিক তদন্তের পর পুলিশ কর্তারা বলছেন যে সাজ্জাদের কাছেই আগ্নেয়াস্ত্র ছিল, কম্বলের ভিতর মুড়ে রেখে সে গাড়িতে উঠেছিল এবং প্রকৃতির ডাকে সাড়া দিতে নেমে সে আচমকা গুলি চালায়। এবং এই ঘটনার পর এলাকায় যেমন ডগ স্কোয়াড নিয়ে যাওয়া হয়েছে, আশেপাশে বিস্তীর্ণ এলাকার সমস্ত থানাকে অ্যালার্ট করা হয়েছে। পাশেই বিহার সীমান্ত, অন্যদিকে বাংলাদেশ সীমান্ত। উত্তরবঙ্গ পুলিশের এডিজি আইজি তিনি এখানে শিলিগুড়িতে এসেছেন, দফায় দফায় যারা আহত পুলিশ কর্মী যে 2জন এসআই এবং কনস্টেবল তাদের জিজ্ঞাসাবাদ কিন্তু করেছেন। এবং তারপর পুলিশের দাবি যে আগ্নেয়াস্ত্র ওই যে ধৃত আসামি তার কাছেই ছিল। এবার প্রশ্ন হলো কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র পেল? জেল থেকে বেরোনোর সময় ফ্রিস্কিং করা হয়েছিল, তারপর তার মেডিকেল হয়েছিল, সেই সময় কিন্তু দফায় দফায় তাদেরকে কিন্তু তল্লাশি করা হয়েছিল। তাহলে আগ্নেয়াস্ত্র থাকলে তো তখনই টের পাওয়া যেত। দ্বিতীয়ত, আগ্নেয়াস্ত্র তার কাছে থাকলে সে কিন্তু ইসলামপুর আদালতে যাওয়ার পথেই কোথাও একটা একই ঘটনা ঘটাতে পারতো, নাকি সে অপেক্ষা করতো কখন সে জেলে ঢুকবে, জেলের ভিতর তল্লাশি হবে, আদালতের যে কোর্টরুম সেখানে যাবে, লকআপে যাবে। এই পুরো পদ্ধতিটার ক্ষেত্রে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে ইসলামপুর আদালত চত্বরে কেউ বা কারা তাকে বেরোনোর সময় আগ্নেয়াস্ত্র দিয়েছিল কম্বলের মুড়ে। যেহেতু শীতের সময় কেউ কম্বল দিয়ে থাকতে পারেন এবং সেই কম্বলের ভিতর আগ্নেয়াস্ত্র মুড়ে সে নিয়ে যায়। এবং এখনো পুলিশ এই যে দ্বিতীয় দিকটা, যে কেউ বা কারা তাকে ফলো করছিল কিনা যে তাকে নিয়ে যাওয়ার জন্য, সেই দিকটিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। নজর থাকবে প্রসেনজিৎ, নজর থাকবে, নজর রাখো। এদিকে খাস কলকাতায় ফের খুন, আবারও সেই গল্ফ গ্রিন। খাটের নিচে তরুণীর গলাকাটা মৃতদেহ উদ্ধার। ঘটনাস্থলে গল্ফ গ্রিন থানা ও লালবাজারের হোমিসাইড শাখা। স্থানীয় সূত্রে খবর, সাউথ সিটি আবাসনে রান্নার কাজ করতেন মহিলা। ঘরের দরজা খোলা ছিল, আলমারিও খোলা ছিল। কিছু খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আজিজ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। আজিজ, কিভাবে তদন্ত করছে পুলিশ? দেখো, একেবারেই গল্ফ গ্রিন থানা থেকে হাঁটা দূরত্বে এই যে গলির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই গলির শেষ বাড়ির নিচতলায় এই যে তরুণী, সেই তরুণীর গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড শাখা তারা ঘটনাস্থলে এসেছিল। স্নিফার ডগ, গোটা এলাকা তারা স্নিফার ডগ দিয়ে সার্চ করিয়েছে এবং পাশাপাশি ডিসি-ডিডি বিদিশ রাজ বুন্দেশ তিনি এসেছিলেন ঘটনাস্থলে এবং তিনি পরিবারের সঙ্গে কথা বলেন। এই তরুণী মায়ের সঙ্গে একাই থাকতেন এখানে এবং তরুণীর মায়ের একটি চায়ের দোকান রয়েছে গল্ফ গ্রিন থানার ঠিক উল্টো দিকে এবং এই তরুণী এই পাশেই একটি শপিং মল, সেই শপিং মলের একটি রেস্তোরাঁয় তিনি রান্নার কাজ করতেন বলে এলাকা সূত্রে জানা যাচ্ছে। বিগত 10 বছর তারা এই ঠিকানায় বসবাস করছে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে যেমনটা জানা যাচ্ছে যে আজকে সকালে পর্যন্ত সে বাইরে বেরিয়েছিল, এখানকার আশেপাশের লোকজনের সঙ্গে তার কথাও হয়েছে
হয়েছে, কিন্তু তারপর একেবারে শুভজিৎ থানা থেকে একেবারে হাঁটা দূরত্বে এরকম একটা ঘটনা, স্বাভাবিকভাবে এলাকায় চাপানুতর রয়েছে, এলাকায় একটা স্বাভাবিকভাবে একটা আতঙ্ক রয়েছে এবং হোমিসাইড শাখা তারা এসে ঘটনাস্থল ইতিমধ্যেই তদন্ত করেছে এবং নজর থাকবে। আজ যে নজর রাখো পুলিশের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে শুনুন। প্রায় 40 বছরের কাছাকাছি সঠিক পরে বেরোবে কি ওনার বডির উপরে বি ইঞ্জুরি আছে আর আমরা একটা মার্ডার কেস সাসপেক্ট করে এফআইআর হচ্ছে, তদন্ত চলছে। উই আর লুকিং ইনটু অল দি অ্যাসপেক্ট, নাথিং, নো অ্যাসপেক্ট উইল বি লেফট আনঅ্যাটেন্ডেড। তো কোনো সিসি ক্যামেরা নেই। we are finding out prima facie he was not married. আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। স্যালাইন কাণ্ডের জেরে স্বাস্থ্য ভবনের সচিব বদল, বড় খবর। স্যালাইন কাণ্ডের জেরে স্বাস্থ্য ভবনের সচিব বদল, নবান্নের নির্দেশে বদলি ওষুধ ও সরঞ্জাম বিভাগের সচিব। স্যালাইন কাণ্ডে সরিয়ে দেওয়া হলো সিনিয়র স্পেশাল সেক্রেটারি চৈতালি চক্রবর্তীকে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সৌরভ। শুভজিৎ, দেখো মেদিনীপুর যে স্যালাইন কাণ্ড, সেই স্যালাইন কাণ্ডের পরই স্বাস্থ্য ভবনে সচিবের বিভাগ বদল ঘটেছে। স্বাস্থ্য সচিবের অন্তর্গত যে সেক্রেটারিরা থাকেন তাদের মধ্যে স্পেশাল সেক্রেটারি, সিনিয়র স্পেশাল সেক্রেটারি চৈতালি চক্রবর্তী এতদিন ড্রাগ অ্যান্ড ইকুইপমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের যে বিভাগ এই ওষুধ, চিকিৎসা সরঞ্জাম যাবতীয় বিষয় কোন কোন সংস্থা বরাত পাবে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল পাবে নাকি অন্য কোনো সংস্থা পাবে, এই বিষয়গুলো যারা দেখেন সেই বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন চৈতালি চক্রবর্তী। তার কাছ থেকে দপ্তর কেড়ে নেওয়া হয়েছে, বিভাগ কেড়ে নেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে শুভাঞ্জন দাসকে। তোমার মনে থাকবে যে স্বাস্থ্য সচিবের অপসারণ চেয়েছিল জুনিয়র চিকিৎসকেরা, সিনিয়র চিকিৎসকেরা। স্বাস্থ্য সচিব না বদলালেও নবান্নের তরফে এই নির্দিষ্ট বিভাগ যার হাতে ছিল তাকে বদল করা হলো। আরো একটা প্রশ্ন শুভজিৎ এক লাইনে শেষ করতে চাইবো, যেটা বলতে চাইবো যে যদি কিছু নাই ঘটে থাকবে, যদি হিউম্যান ফ্যাক্টর হবে, যদি চিকিৎসকদের দোষ থাকবে, তাহলে একটা সংস্থার ওষুধ বন্ধ করে রাখা হচ্ছে কেন? আর সেই দপ্তরের যে সেই বিভাগের যিনি দায়িত্বে ছিলেন সেই সচিবের কাছ থেকে দায়িত্বটা কেড়ে নেওয়া হলো কেন? এই প্রশ্নটাও বিরোধী চিকিৎসক সংগঠনের নেতারা তুলছেন। শুভজিৎ। ধন্যবাদ সৌরভ। বড় খবর এই মুহূর্তে, স্যালাইন কাণ্ডের জেরে স্বাস্থ্য ভবনের সচিব বদল, নবান্নের নির্দেশে বদলি করা হলো ওষুধ ও সরঞ্জাম বিভাগের সচিবকে। স্যালাইন কাণ্ডে সরিয়ে দেওয়া হলো সিনিয়র স্পেশাল সেক্রেটারি চৈতালি চক্রবর্তীকে, তার জায়গায় আনা হলো শুভাঞ্জন দাসকে। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনিকেত মাহাতো। অনিকেত, আপনারা স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন, স্বাস্থ্য সচিবকে সরানো হলো না, বরং যিনি অন্য একটি দায়িত্বে ছিলেন, যিনি ওষুধ এবং সরঞ্জাম বিভাগের দায়িত্বে ছিলেন, সেই সচিবকে বদলে দেওয়া হচ্ছে। ঠিক সেই সময় যখনও পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হয়নি যে বিতর্কিত স্যালাইনেই এই প্রসূতির মৃত্যু হয়েছে। অনিকেত, যে কথাটা পরিষ্কার বলার সেটা হচ্ছে যে আগে তো বলুক যে এই যে মায়ের মৃত্যু হলো, এই মৃত্যুর পিছনে আসল কারণ কি, প্রথম। দ্বিতীয়ত, স্বাস্থ্য দপ্তর তার মতন করে স্টেপ নিতে পারে, এই স্টেপের নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যে কথাটা বারবার বলছি, আমরা স্বাস্থ্য সচিবের যে অপসারণ চেয়েছিলাম, সেই অপসারণ যে আজ কতটা প্রাসঙ্গিক সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আমরা সরাসরি প্রশ্ন করতে চাই যে এই যে প্রসূতিদের মৃত্যু হলো এবং আমরা যে দাবি রেখেছিলাম সেই দাবিগুলোর অবস্থা কি? সেন্ট্রাল বেড মনিটরিং ভ্যাকেন্সির কথা বলেছিলাম, বেড মনিটরিং সিস্টেমের কথা বলেছিলাম, জিডিএমও রিক্রুটমেন্টের কথা বলেছিলাম, হেলথ ডিপার্টমেন্টের দুর্নীতির কথা, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতির কথা বলেছিলাম, তার কি হলো? তাহলে স্বাস্থ্যমন্ত্রী জবাব দেও। আজ স্বাস্থ্যমন্ত্রীর জবাব দেওয়ার সময় এসেছে। এই ছোটখাটো অধিকর্তা অপসারণ বদলি দিয়ে স্যালাইন কাণ্ডের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতা নষ্ট করার কোনো মানে হয় না। মৃত্যুর আসল কারণ কি, এই আসল কারণ রাজ্য সরকারকে এবং স্বাস্থ্য দপ্তরকে বলতে হবে। ধন্যবাদ। আমার কথা বললাম জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে। এদিকে দুবাইয়ের পর এবার লন্ডন যাওয়ার আবেদন বাকিবুর রহমানের। বাকিবুরের আবেদন মঞ্জুর বিশেষ ইডি আদালতের বিচারকের। পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন। লন্ডন থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চান বাকিবুর। আদালতে জমা থাকা পাসপোর্ট ফেরতের নির্দেশ। তবে লন্ডন থেকে ফিরে আদালতে পাসপোর্ট জমা দিতে হবে বাকিবুরকে। 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি দেশের বাইরে থাকবেন তিনি। বাকিবুরের বিদেশ যাত্রায় তীব্র আপত্তি জানায় ইডি। বিদেশে গিয়ে প্রমাণ লোপাট করতে পারে বাকিবুর, সওয়াল করে ইডি। যদিও ইডির আপত্তি ধোপে টেকেনি। লন্ডন যাত্রার অনুমতি দেয় আদালত। এদিকে ফের সীমান্তে চলল গুলি, এবার মুর্শিদাবাদে। লালগোলা ও ডোমকলের মাঝে চারমুশারিতে গুলি বিএসএফের। কাঁটাতার কেটে ভারতে ঢোকার চেষ্টা 10 থেকে 12 জন অনুপ্রবেশকারীর। বাধা দিতেই ধারালো অস্ত্র নিয়ে হামলা, পাল্টা 6 রাউন্ড গুলি বিএসএফের। পালায় অনুপ্রবেশকারীরা। বড় খবর, পেটিয়াবুরুজ বাঘাযতীনের পরও শিক্ষা হয়নি। ভাঙড়ে ও রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ।
তৃণমূলের মদতে খাল বুঝিয়ে অবৈধ নির্মাণ অভিযোগ বিরোধীদের, পাল্টা জবাব তৃণমূলের। গুলশান কলোনিতে বহুতল বিপর্যয়। বাঘা যতীনে ভেঙে পড়ল ফ্ল্যাট বাড়ির একাংশ। দুক্ষেত্রেই দেখা গেছে জলাজমি ভরাট করে নির্মাণ হয়েছে, কিন্তু তাতেও ফেরেনি হুঁশ। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে দেখা গেল জলাভূমি বুঝিয়ে রমরমিয়ে চলছে বেআইনি নির্মাণ। বাদ পড়েনি নিকাশি নালাও। হাতিশালার বিস্তীর্ণ এলাকার নিকাশি জল জিরেনগাছা খাল হয়ে বাগজোলা খালে মেশে। সেই জিরেনগাছা খালের ওপরে কিনা গজিয়ে উঠেছে একের পর এক ইমারত। খালে এভাবে মাটি পড়ে থাকে প্রায় সারা বছর ধরে। কারণ কি? তার কারণ এভাবে বিল্ডিং গজিয়ে ওঠা। কার্যত খালে মাটি ফেলে খাল বন্ধ করে নিকাশির অবস্থাটা বেঅবস্থা করে এভাবে বিল্ডিং তোলার অভিযোগ। প্রশাসন ও তৃণমূলের একাংশের মদতে চলছে একের পর এক অবৈধ নির্মাণ। পশ্চিমবঙ্গের অবস্থা এমন দাঁড়িয়েছে, একজন শিক্ষকও অনৈতিকভাবে খাল বুঝিয়ে বাড়ি তৈরি করছে। ওই যে শিক্ষক খাল বুঝিয়ে বাড়ি তৈরি করছে, এর পিছনে কোনো না কোনো তৃণমূল নেতার হাত আছে, নাহলে ওনার অত সাহস হতো না। আর পশ্চিমবঙ্গে সবাই জানে তৃণমূলকে টাকা না দিলে কোনো অনৈতিক কাজ করা যায় না। শুধু খাল কেন, তৃণমূল আমলে মাতলা নদীও বিক্রি হয়ে গেছে। সিরাজুল ইসলাম সাপুই নামে এক শিক্ষক হাতিশালা রোডের পাশে জিরেনগাছা খালের ওপর কলাম পিলার তুলে বিল্ডিং নির্মাণ করছেন। নির্মাণের জন্য আনা মাটি পড়ে খাল আরো মজে যাচ্ছে। তবে কোনো ইলিগাল ওয়ার্ক আমরা সমর্থন করি না, নিশ্চিতভাবে এই বিষয়টা খোঁজখবর নেব। এবং আমি যতটুকু জানি ওখানে একটা রাইতি সম্পত্তি আছে যাদের, তারাই কাজ করছে। তো কোনো জলাশয় বন্ধ করে বা কোনো করে কেউ করবে, এটা কোনো সমর্থনযোগ্য নয়। যদিও জমি মালিকের দাবি পঞ্চায়েতের অনুমতির পরই তিনি নির্মাণ কাজ করছেন। একের পর এক বহুতল বিপর্যয়ের পরও অব্যাহত জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ। হুঁশ ফিরবে কবে? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।